আজ আমরা এসেছি অপালার কাছে। আজকে আমরা অপালার যে যুদ্ধ, যে সংগ্রাম, তার কথা শুনবো। কেন বললাম যুদ্ধ বা সংগ্রাম? আমি অপালাকে চিনি 2012 সাল থেকে। তখন সে সদ্য ফ্যাশন ডিজাইন শিখে তৈরি করেছিল তার নিজস্ব যে ইউনিট, সেটা হচ্ছে বয়ামি। সেই বয়ামি আজকে এতগুলো পথ পেরিয়ে কেমন আছে, কেমন করে কাটলো অপালার এতদিনের সংগ্রাম, এতদিনের জীবন। মনে হতে পারে যে আমি একটা কোনো স্টোরে এসেছি। এই স্টোরটা ঠিক বাকি অন্য স্টোরের মতো নয়। এই স্টোরটা কিছু কথা বলে, কিছু গল্প করে, তার তৈরি জিনিসপত্রগুলো কিছু বার্তা দেয় আমাদের মেয়েদের জন্য। সেই গল্পটা আমরা অপালার কাছে শুনবো। আর অপালাও এই বয়ামি গড়ে তোলার সঙ্গে সঙ্গে নিজের জীবন যে সংগ্রাম, সেই সংগ্রামটাকেও খুব বীরের মতো যুদ্ধ করে এসেছে। কেমন আছে অপালা, কেমন আছে তার বয়ামি, আমরা সবটা শুনবো আজকে অপালার মুখে। আমি অপালা, আর আমার তৈরি করা এই স্টোরের নাম হচ্ছে বয়ামি। আসলে আমি ইংরেজিতে আমার স্নাতকোত্তরের পর অনেকটা সময় চুপচাপ বসেই ছিলাম। বসে থাকতে থাকতে হঠাৎ আমি কিছু একটা করবার নেশাতে আমি ফ্যাশন ডিজাইনিং এ ভর্তি হই। এবং ফ্যাশন ডিজাইনিং এর সময়গুলো খুব সোজা ছিল না। মনে করুন আজকের থেকে বহুদিন আগেকার কথা, 2009-10 সালের কথা। সেই সময় থেকে, সেই সময়ের একটা ছোট শহরের মেয়ে হয়ে কলকাতা শহরে গিয়ে ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়াশোনা করার নানান ধরনের প্রতিকূলতা ছিল, সেগুলোকে টপকে প্রথম আমি যে জিনিসটায় খুব আকৃষ্ট হয়েছিলাম সেটা ফ্যাশন ডিজাইনিং নয়, সেটা টেক্সটাইল ডিজাইনিং। এবং নিজের সেই আকর্ষণকে অনুসরণ করতে করতে প্রথমে ফুলিয়া এবং পরে সোনামুখী পর্যন্ত আমি পৌঁছেছিলাম। এবং দীর্ঘদিন সোনামুখীতে আমার রেশমের তাঁত চলে, এবং যার সমস্ত প্রোডাক্ট আমি আমার স্টোর বয়ামি থেকে বিক্রি করতে শুরু করি 2013 সালে। এবং এভাবেই মোটামুটি বয়ামির যাত্রীটা শুরু হয়েছিল। 2013 সাল থেকে শুরু করে আজকে 2026 পর্যন্ত আমার বলতে পারেন সব থেকে বড় প্রাপ্তি হচ্ছে ভালোই মন্দই মিলিয়ে আমি বেঁচে আছি, এবং বয়ামিও চলছে। এবং যাদের নিয়ে আমি কাজ শুরু করেছিলাম মোটামুটি প্রত্যেকের সঙ্গে যোগাযোগ আছে, এবং সবাই এখনো পর্যন্ত আমার বন্ধু, আমার সহকর্মী, এবং আমরা একসাথে রয়েছি। এবার আসছি যে আমরা আসলে কি কাজ বর্তমানে করি। যখন আমার তাঁত চলতো তখন তো আমি আগেই বললাম যে রেশমের শাড়ি বিক্রি করতাম। মূলধন জোগাড় করতে খুবই অসুবিধে হতো, কারণ সাধারণ সরকারি চাকুরিজীবী বাবা মার আমি কন্যা হিসেবে আমাদের সেই মূলধন জোগাড় করবার মতন খুব বেশি যে অবস্থা ছিল তেমন নয়। কিন্তু কিছু বিক্রি করে এবং কিছু আমার নিজের জমানো পয়সা থেকে আমি কাজটা শুরু করেছিলাম। কাজটা অত্যন্ত কঠিন, বলতে পারেন একেবারেই অন্ধের হস্তি দর্শনের মতন বিশাল তাঁতের পৃথিবীতে পা রেখেছিলাম। কি করে তাঁত বোনা হয় শুধুমাত্র সেটা শিখবো, জানবো, এবং সেই নেশায় আমি কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছিলাম। তো করতে করতে 7-10 বছর, কোভিডের আগে পর্যন্ত মোটামুটি ভাবে আমার তাঁতের কাজ চলে। কিন্তু তারপর আসে কোভিড, আমাকে আস্তে আস্তে তাঁতের ব্যাপারটাকে ছোট করতে হয়। করতে করতে আমি সেটিকে ধরে রাখতে পারিনি। আমার বাবা দুর্গাপুর স্টিল প্ল্যান্টে চাকরি করতেন, এবং মা কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠনের একজন শিক্ষিকা ছিলেন। আমি তাদের একমাত্র সন্তান। আমরা বড় হয়েছি টাউনশিপেই, এবং পড়াশোনা ডিএসপি স্কুলেই। সেই হিসেবে নিতান্ত সাধারণ ছোটবেলা, খুব একটা আহামরি সেখানে ঘটনা ঘটেনি। এবং দুর্গাপুরের ছোট্ট গণ্ডির মধ্যেই বড় হওয়া, খুব বেশি পৃথিবী প্রথমত দেখিনি। কিন্তু আস্তে আস্তে যখন বড় হলাম, নানান রকম কর্মকাণ্ড, নানান রকম জিনিসপত্র আমার ব্যক্তিগত জীবনে চলতে থাকলো। সেগুলো যে খুব সুখকর অতীত আমি বলবো না, যাই হোক আমি সেগুলোকে মনেও করতে চাইছি না। কিন্তু সেই সমস্ত কর্মকাণ্ডের মধ্যে যেটা আমি পেয়েছিলাম সেটা হলো, হঠাৎ করে আমি আবিষ্কার করেছিলাম যে আমি খুব তাঁতের প্রেমে মুগ্ধ। অর্থাৎ আমি তাঁত এবং তাঁতিদের নিয়ে কিছু বিশেষভাবে জানতে চাই, তাদের সঙ্গে কাজ করতে চাই, এবং বুনন আমার একটি বিশেষ দুর্বলতা, এটা আমি নিজের সম্বন্ধে আবিষ্কার করেছিলাম। এবং এই আবিষ্কার করবার পর থেকে 2010 সাল থেকে আমি বিভিন্নভাবে সেই বয়ন শিল্পের সঙ্গে কাজ করে যাচ্ছি আজ পর্যন্ত। ভীষণ রকম 2020 সাল থেকে যেটা আসলো সেটা হলো মহামারী এবং লকডাউন।
আগেই বলেছি যে আমরা ভীষণই ছোট পুঁজি নিয়ে কাজ করা মানুষজন। সত্যি কথা বলতে গেলে কি হয়তো ব্যবসা করার স্বপ্ন দেখাটা ঠিক স্বপ্ন নয়, আমাদের জায়গায় দুঃস্বপ্ন এবং দুঃসাহস। তো দুঃসাহস এবং দুঃস্বপ্ন কোথাও কোথাও অনেকে হয়তো যারা ভীষণই বিচক্ষণ তারা বলবেন বোকামিও বটে। তো কাজ বোকামি, দুঃসাহস, দুঃস্বপ্ন সবকটাই যখন একসঙ্গে আমি করে ফেলেছি তখন তো শো মাস্ট গো অন। তো সেইটাকে করতে গিয়ে আমার মনে আছে আমি এবং আমার সহকর্মীরা আমরা কোভিডের একটা লম্বা সময় প্রায় 2020, 2021, 2020 সালে যখন লকডাউনে কেউ বাড়ি থেকে বেরোচ্ছেন না, আমরা খাদির মাস্ক তৈরি করে পর্যন্ত বহু সময় আমরা বেঁচে থাকার চেষ্টা করেছি। 2020 পুজো গিয়েছে, সে যে কি ভয়ঙ্কর এক অবস্থা এবং অভিজ্ঞতা, সত্যি কথা বলতে গেলে কি সেই লিখতে গেলে বোধহয় লিখে রাখা যায়। 2021 আস্তে আস্তে এগিয়ে যেতে থাকলাম, কিন্তু 2021-এ যেটা হলো, 20 থেকে যেটা হলো সেটা আমার ব্যক্তিগত জীবনে বিশাল এক দুঃসংবাদ। সেটা হলো আমার বাবা ক্যান্সারে আক্রান্ত হলেন এবং 2021-এ তার খুবই বড় অস্ত্রোপচার হলো এবং 2023-এ আলটিমেটলি উনি চলেও গেলেন। 2022 থেকে পরিস্থিতি আবার একটু একটু করে স্বাভাবিক হতে শুরু করলো, কিন্তু আমি তো আমার রেশমের তাঁত হারা। তখন আমি কাজ করছিলাম অবশ্য অন্য জিনিস নিয়ে, কারণ রেশমের তাঁত চলতে চলতে আমি শুধুমাত্র রেশমে আটকে না থেকে আমি মুর্শিদাবাদের সালারের কাছাকাছি শালিন্দা গ্রামে খাদির তাঁতিদের জিনিসপত্র বিক্রি করতাম। জিনিসপত্র বলতে থান কাপড়, সেই থান কাপড় বিক্রি করতাম, সেটাও মোটামুটি জনপ্রিয় হয়েছিল। এবার সেই কাপড় থেকে তৈরি করতাম আমরা রেডিমেড জামা কাপড়, সেই রেডিমেড জামা কাপড় আমাদের এখানে বিক্রি হচ্ছিল। তো 2022-এর পর আমরা মোটামুটি ভাবে যখন কোভিডের পর্বটা শেষ হয়ে আসছে তখন আমরা ওই কাজটাতেই মন দিলাম যে আমরা রেডিমেড আমরা জিনিসপত্র তৈরি করে আমরা বিক্রি করব এবং আমরা কাপড়ও বিক্রি করব। যারা আসতে চাইছেন আমাদের এখান থেকে ফ্যাব্রিক কিনতে চাইছেন তারা নিজেদের খুশি মতো অর্ডার দিতে পারবেন, আর সঙ্গে একটা টেলারিংও চলবে। কেউ যদি তার নিজস্ব কোনো কাপড় নিয়ে আসেন, ব্লাউজ পিস হোক, স্যুট পিস হোক, আমরা সেগুলোও সেলাই করে দেবো। এইভাবে জমে উঠলো আবার নতুন একটা, যাকে বলতে পারেন আড্ডা ঘর, অনেক মহিলাদের কলরব। সেখানে আরো মেয়েরা আসলেন যারা অল্প স্বল্প টেলারিং জানেন। আমার একটা উদ্দেশ্য ছিল যে ফ্যাশন ডিজাইনিং আমি করেছিলাম ঠিকই, কিন্তু আমার উদ্দেশ্য ছিল যে আমি কখনো খুব বড় বড় নামচিন প্যাটার্ন মাস্টার বা যারা স্টিচ করেন টেলার তাদের দিয়ে কাজ না করিয়ে আমি আমাদের অঞ্চলের যে দিদিরা কাজ করেন, টেলারিং শিখেছেন বিভিন্ন স্কুল থেকে, তাদেরকে কি করে একটু একটু করে ফ্যাশন টেলারিং এর বিষয়ে পারদর্শী করে তুলবো, এটা আমার একটা উদ্দেশ্য ছিল। তো সেই উদ্দেশ্যের জায়গাতে স্থির থেকে আমি খানিকটা হয়তো পেরেওছি যে আমি এতদিন পর্যন্ত বিভিন্ন রকম গার্মেন্ট আমি সেলাই করে যাচ্ছি। এবার বিভিন্ন ধরনের জিনিস সেলাই করে যাচ্ছি, সেও অনেক মজার গল্প। প্রথম প্রথম যারা বিভিন্ন টেলারিং স্কুল থেকে আমাদের স্থানীয় যে দিদিরা আসেন তারা যে সমস্ত রকম জিনিসপত্র সেলাই করতে পারবার যোগ্য ছিলেন তা নয়, কিন্তু আমরা বিভিন্ন জায়গা থেকে দেখে, বিভিন্ন জায়গা থেকে শিখে আমরা অনেকভাবে আমাদের জ্ঞান অর্জন করার চেষ্টা করেছি এবং নিরন্তর এখনো আমরা চেষ্টা করে যাচ্ছি যে বিভিন্ন রকম অজানা জিনিস আমরা সেলাই করি। তো সেলাই করতে করতে সেটারও প্রায় অভিজ্ঞতা আমাদের অনেক দিনকার হয়ে গেল। এবার 2023-এর পর থেকে আমরা 22 থেকে 21-22 থেকেই আমাদের সেই মূলত আমাদের এই রেডিমেড গার্মেন্টস নির্ভর আমাদের কাজটা আমরা চালিয়ে যাচ্ছি। এখানে বর্তমানে আমরা যা করে থেকে থাকি সেটা হলো 1 নম্বর আমরা ফ্যাব্রিক সেল করি। সেই ফ্যাব্রিক সেল করতে গিয়ে একটা কনসেপ্টের উপর দাঁড়িয়ে আমরা সেল করি, আমরা কখনো সিনথেটিক জিনিসপত্র সেল করি না। আর একটা কথা খুব গুরুত্ব দিই আমি, সেটা হলো আমাদের ভারতবর্ষ বিভিন্ন ধরনের টেক্সটাইলের দেশ এবং শুধু বিভিন্ন ধরনের বয়নশৈলী নয়, তার সঙ্গে সারফেস অর্নামেন্টেশন, অর্থাৎ কিনা আপনি ধরে নিন যে প্রিন্টিং হতে পারে, ডাইং হতে পারে, সেগুলোর উপর অন্য কোনো ধরনের এক্সপেরিমেন্টেশন হতে পারে। আমরা সেই সমস্ত অর্নামেন্টেশন সম্বলিত জিনিসপত্রকে জোগাড় করে আমি একটু আমার ছোট্ট স্টোরে যতটুকু আমার সামর্থ্য তাতে আমি ডিসপ্লে করবার চেষ্টা করি। এটা করতে গিয়ে আমরা বিভিন্ন ধরনের জিনিসপত্র আমাদের এখানে আমরা বিক্রি করেছি। এখন অনলাইনের যুগে বা ইন্টারনেটের প্রবল ওয়েব ই কমার্স সাইটগুলোতে আপনারা অনেক ধরনের জিনিসের সঙ্গে পরিচিত, সেগুলো আমার এখানেও আপনারা পাবেন। এছাড়া
খাদি তো পাবেনই, তার সঙ্গে সুতির ইক্কাতের বিভিন্ন ধরনের ড্রেস মেটেরিয়াল পাবেন, স্যুট পিসেস পাবেন, 3 পিস স্যুট পিস পাবেন। রাজস্থানের সাঙ্গানেরি বাগরু, একেবারে অথেন্টিক বাগরুর খুব নরম ফ্যাব্রিক, সেই নরম ফ্যাব্রিকের বিভিন্ন রকম কালেকশন দেখতে পারবেন, আজরাক দেখতে পারবেন, দক্ষিণের বিভিন্ন ধরনের উইভিং। ইদানিং আমরা পিওর কটনের হ্যান্ডলুমের পাশাপাশি কিছু পাওয়ারলুমও বিক্রি করি, কিন্তু সেগুলো কোনো কারণেই সিনথেটিক নয়, একেবারে পুরোপুরি 100% সুতির কাপড়। এছাড়া তসর বা রেশম যদি আপনাদের কোনো ধরনের রিকোয়ারমেন্ট থাকে সেগুলোও আমরা সোর্স করি, কারণ আমার তো তাঁত ছিল, সেখানে তাঁতিদের সঙ্গে এখনো যোগাযোগ আমাদের আছে। এবং একেবারে অরিজিনাল সিল্কের, ভারী সিল্কের তসর বা রেশমের কাপড়ও আমরা সোর্স করি, এবং আপনাদের দরকার অনুযায়ী যা আপনাদের দরকার লাগে তা আমরা করে দিতে পারি। আর রেডিমেড যেটা আমরা বিক্রি করি, রেডিমেডের মধ্যে মূলত আমরা টপ বিক্রি করি, আমরা কুর্তি বিক্রি করি, এছাড়া ব্লাউজেস, রেডিমেড ব্লাউজেস বিক্রি করি। মোটামুটি 500 টাকা থেকে আমাদের ব্লাউজের কালেকশন শুরু হয়, এবং যেগুলো আপনারা রোজকার নিত্যকার কাজের জায়গায় যেতে, প্রতিদিনকার জীবনে আরামদায়ক ফ্যাব্রিক মানে জামা কাপড় হিসেবে পরতে পারবেন, সেইভাবে চিন্তা করি আমরা আমাদের কাজটাকে ডিজাইন করি। রয়েছে এগুলো হচ্ছে আপনার ইক্কাত, বিভিন্ন ধরনের এরকম উইভের ফ্যাব্রিক রয়েছে এখানে, এগুলো ইক্কাত, এবং আরো নানান ধরনের, এই যে এখানে কিছু প্রিন্টস পাবেন, এই যে নানান ধরনের প্রিন্টেড ফ্যাব্রিক, যেগুলো বিভিন্ন ধরনের দরকারে আপনি ব্যবহার করতে পারেন। এগুলো সমস্ত খাদি, সমস্ত এক কালারের খাদির ফ্যাব্রিক। এখানে রয়েছে স্ট্রাইপ এবং চেক খাদির ফ্যাব্রিক, ঠিক আছে। এবার আপনার যেরকম ধরনের, আপনার যদি টপ বানানোর প্রয়োজন পড়ে টপ, না হলে প্যান্টস এর বিভিন্ন রকম আইডিয়া নিয়ে আপনি এগুলো ব্যবহার করতে পারেন। আমাদের মোটামুটি ভাবে 280 টাকা থেকে 300 টাকার মধ্যে সব ফ্যাব্রিকের পার মিটার প্রাইস রয়েছে। আচ্ছা, এগুলো, এটি একটি নিদর্শন যে আমরা কিরকম ধরনের ব্লাউজ সেলাই করি। সেগুলো হচ্ছে যে একেবারে খাদির কাপড়, আপনি যদি এসে দেখেন তাহলে বুঝতে পারবেন, একেবারে হাতে বোনা খাদির কাপড়। খুব সিম্পল কিছু ব্যাপার, সেটা হলো যখন পরবেন তখন হাতের এইখানে একটা ডাবু ফ্যাব্রিকের আলাদা একটা হাইলাইট থাকবে, গলায় একটু সিম্পল লাইনিং একটা পাইপিং করা আছে, এবং গলাটা ছোট। এবার আপনি যদি আপনার দরকার অনুযায়ী গলাটাকে একটু বড় করতে চান সেগুলো আপনি করতে পারেন। স্লিভলেস ব্লাউজ, এবং স্লিভলেস, সব থেকে বড় কথা র্যাগল্যান, এবং এটার ব্যাকটা হচ্ছে এরকম। এতক্ষণ আমরা যা বললাম মোটামুটি ভাবে সেগুলো আমাদের আমরা কি করি সেটা বললাম। এবার আমরা বলতে পারি যে আসলে কি করতে গিয়ে কি কি অসুবিধা হতে পেতে হয়েছে, এবং আমাদের বলতে পারেন রক্তক্ষরণ কোথায় কোথায় হয়। আর সামনের দিকে এগিয়ে এসেছি তত দেখতে পেয়েছি, এবং আজকে যে সমস্যাটা মূলত আমি ফেস করছি, আমার মনে হয় এটা বলাটা ভীষণ জরুরি, কারণ আমার মতন যারা এরকম ছোটখাটো কাজ করেন তারা সবাই এই সমস্যার সম্মুখীন হচ্ছেন। সেটা হচ্ছে অনলাইন করা যায়, কিন্তু আপনি যদি বয়ামিকে চেনেন বা আমাকে ব্যক্তিগতভাবে জানেন বা আমাদের প্রোডাক্ট কখনো ব্যবহার করেছেন, তাহলে জানবেন যে আমরা একটা স্লো ফ্যাশন ব্র্যান্ড, অর্থাৎ কিনা সেখানে সমস্ত কিছু আমাদের এখানে হাতে তৈরি হয়। হাতে কাপড় কাটিং, স্টিচিং, আলাদা আলাদা সিলিউট তৈরি করা, আলাদা আলাদা প্যাটার্ন তৈরি করা, ছোট ছোট নিডল ওয়ার্ক করা, জিনিসগুলোকে নিজেদের মতন করে তৈরি করা, যার সঙ্গে অনেক শখ, আহ্লাদ, অনেক আরাম, অনেক গল্প জড়িয়ে থাকে। সেগুলো আমার মনে হয় অনলাইনের মতন ফাস্ট সিস্টেমে খুব একটা বিপণনযোগ্য নয়। এবার এই জায়গায় দাঁড়িয়েও আমাদের এই অসম যে লড়াই প্রত্যেক দিন লড়তে হয়, সেই লড়াইটার কথা আমি তো নিশ্চয়ই উল্লেখ করতে চাইবো। আচ্ছা, আমার প্রথম সহকর্মী শ্রীমতী তপতী দাস, এবং তপতির সঙ্গে আমার পথ চলা প্রায় 10 বছর। হ্যাঁ, তো মানে আমি সকলকে খুব মজা করে আমার বলতে ভালোও লাগে। তপতির একমাত্র কন্যা বৃষ্টির যখন ক্লাস 4-এ পড়তো, সেই বৃষ্টি আজকে কলেজের ফার্স্ট ইয়ারে পড়ে। এই এতটা জার্নি আমি তপতির জীবন দেখেছি এবং তপতি আমার জীবন দেখেছে, এবং এটা একটা বন্ধুত্ব, অনেকখানি বন্ধুত্ব আমার তরফ থেকে, একতরফা বন্ধুত্ব। বিরক্ত, অত্যন্ত অত্যাচারে তপতি বন্ধুত্ব স্বীকার করে বলে আমার মনে হয় না, কিন্তু তবু সম্পর্কটা খুব সুন্দরভাবে এগিয়ে চলেছে। আচ্ছা, দ্বিতীয় সহকর্মী, সে আমার ছোট বোন বলা যায়, সে হচ্ছে ডল আমাদের একটা খুব বিশেষ কাজ করে। সেটা হলো আমাদের এখানে টেলারিং এর যত বটম আসে, অর্থাৎ কিনা প্যান্টস, স্ট্রেট প্যান্টস, পালাজো, সালোয়ার, এবং পুরুষদের যত কাজ আসে, আমরা শার্ট, পাঞ্জাবি, পুরুষদের সবকিছু সেলাই করি, তার একমাত্র কারিগর হচ্ছে ডল। এরপর আসছে লক্ষ্মীদি, আমাদের
সমস্ত যত রাজ্যের আবদার লক্ষ্মীদির কাছে, এবং লক্ষ্মীদির কাজ ভীষণ সুন্দর, সেলাইয়ের কাজ, ছুঁচের কাজ, নিডল ওয়ার্কে সে ভীষণ ভালো, এবং আমাদেরকে ভালো করে দেখে রাখার কাজটা আসলে লক্ষ্মীদির। যখন 2013 সালে তাঁতিদের সঙ্গে কাজ করতাম, তখন তাঁতিদের সঙ্গে কাজ করতে গিয়ে একটা তো ফান্ডের অসুবিধার কথা বললাম, আরেকটা যেটা মূল অসুবিধা ছিল, মানে যে কারণে আপনারা আরো বুঝতে পারবেন যে দুঃসাহসটা কত দূর পর্যন্ত দুঃসাহস ছিল, যে একা একা ব্যবসা করা। একা একা, প্রথম কথা হচ্ছে ব্যবসা করা যায় না, এটা মানে স্বপ্ন কল্পনায় আসলেও সাথে সাথে ঘুম থেকে উঠে পড়া উচিত, কিন্তু আমি সেটা বাস্তবে বেঁচেছি। এবার তার সাথে গ্রাম বাংলার যে ওয়ার্ক কালচার, সেই ওয়ার্ক কালচারে যে তাঁতিরা যেভাবে কাজ করে এবং আমি যেটা করতে চেয়েছি, তার মধ্যে কিন্তু একটা কনফ্লিক্ট রয়েছে। আমি করতে চেয়েছিলাম যে সাধারণ ফটফটি তাঁতে, অর্থাৎ সাধারণ মাঠার তাঁতে, যাতে কোনো অন্য ডিজাইন উঠবে না, যেমন আপনারা বালুচরিতে বা স্বর্ণচরিতে দেখেন যে খুব ইন্ট্রিকেট জাকার্ডের ডিজাইন ওঠে, সেরকম কিছু যেখানে উঠবে না, কেবলমাত্র মাকু বদলে কিছু স্ট্রাইপস তৈরি করা যাবে, আর কিছু এক্সট্রা ওয়েফট দিয়ে কতগুলো খুব সাধারণ সিম্পল ভীষণ সরল কিছু জ্যামিতিক নকশা তৈরি করা যাবে। এরকম একটা পরিস্থিতিতে, এরকম একটা কম্প্রোমাইজ জায়গায় দাঁড়িয়ে আমার চ্যালেঞ্জটা আমি নিয়েছিলাম যে আমি কি করে খুব ডিজাইনার কিছু শাড়ি তৈরি করব। আমি বেশ খানিকটা সফলও হয়েছিলাম, কারণ আমার তাঁতিরা ভীষণই মুন্সিয়ানার সঙ্গে বয়ন করতেন এবং ভালো কাজ করতেন, কিন্তু ওই যে প্রথম কথা বললাম, ওদের ওয়ার্ক কালচারের সঙ্গে আমরা যারা শহুরে মানুষ তারা কখনো মেলাতে পারতাম না। এটা একটা অভিজ্ঞতার ব্যাপার, কারণ তারা কিভাবে ভীষণ রকম উৎসব অনুষ্ঠান 12 মাসে 13 পার্বণ নিয়ে ব্যস্ত থাকতেন, কেমন ভাবে সময়ের পর সময় পেরিয়ে যেত, কেমন ভাবে আমার লোনের ইন্টারেস্ট সময়ের পর সময় পেরিয়ে যেত, আমাকে নিজের থেকে দিতে হতো, এরকম নানা রকম অসুবিধা হতো। কিন্তু তার থেকে আমি বলতে পারেন যেটা পেয়েছি সেটা হলো অভিজ্ঞতা। আমি ঋদ্ধ হয়েছি সেই অভিজ্ঞতায়, যে হ্যাঁ আমি কি করব কি করব না ততটুকু আমি বুঝতে পেরেছি। এরপর আজকে যে কাজটা করি, আজকের কাজটার মধ্যে সেই অসুবিধাগুলো আর নেই, যেহেতু আমি বলছি যে আমি তাঁতের জায়গাটা থেকে খানিকটা সরেছি, সবটা সরিনি, খানিকটা সরেছি, এবং সরবার পর আজকে যে জায়গাটায় কাজটা করছি সেই জায়গায় অনেকজন মেয়েদের নিয়ে কাজটা করছি। সেই মেয়েদের নিয়ে আমার ভালো লাগার জায়গা সেখানটা আমার মনে হয় যারা আমার সহকর্মী তারা বলতে পারবেন, আমি নিজেই নিজের ঢাক পেটানোর জায়গাটা খুবই খারাপ লাগছে আমার বলতে, কিন্তু তবু আমার মনে হয় যে মনে করুন 4 জন 5 জন আমরা সবাই মিলে আছি, আমাদের খুব সামান্য, ভীষণ সামান্য একটা অর্থনৈতিক স্বাধীনতা তৈরি হচ্ছে, খুবই সামান্য, কিন্তু সেটাও আমার ভালো লাগছে যে আমি কিছু একটা 13 বছর আগে ভেবেছিলাম সেটা আজও চলছে, সেই চলার ধারার মধ্যে সেই স্বাধীনতাটুকু আমরা অর্জন করতে পারছি। এটা বলতে পারেন আজকে আমার একটা পাওনার জায়গা। আমি আমার মায়ের কথা তো নিশ্চয়ই বলবো, যে মা স্কুলে পড়াতেন, আগে যেরকম বলেছি, তিনি তার সময়ে, আজকে 79 বছর বয়স, তার সময়ে তিনি 3টি বিষয়ে মাস্টার ডিগ্রি করেছেন, এবার করে তিনি এত 37 বছর ধরে পড়িয়েছেন, ফলে উনি আর যাই বুঝুন ব্যবসা বোঝেন না, এবং তাঁতটা তো কোনোদিনই বোঝেন না। এবার সেই তারপরেও তিনি যে এই স্বাধীনতাটা দিয়েছেন যে না তুমি যা করতে চাও সেটা তুমি করতে পারো। আমার ভগ্নী সম আমার দাদার স্ত্রী ভীষণ অসময়ে খেতে দিয়ে, ভীষণ অসময়ে নানা রকম ভাবে সাহায্য করে, ভীষণ অন্যায় আবদার আমার রেখে আমাকে যেভাবে সাহায্য করেছেন, যেটা এখনকার সহকর্মী নিয়ে আমার যে দিদিরা আছেন তারাও আমাকে করেন, আমার অনেক অন্যায় আবদার সহ্য করেন, তার জন্য আমি কি বলবো, আমি চিরঋণী চিরকৃতজ্ঞ বলে আমাদের ছোট করতে চাই না। আর আজকে আমি যে সংসারে রয়েছি সেই সংসারের কথাও বলা ভীষণ জরুরি, কারণ আমার স্বামী ভীষণ ব্যস্ত মানুষ, আমরা আমাদের পরিবারে 3 জন, আমার স্বামী, আমি এবং আমার শাশুড়ি মা, তারা ইকুয়ালি কোঅপারেটিভ, এবং কোঅপারেটিভ খুব ছোট শব্দ, মানে এখনো আমি যে মানে ফিজিক্যালি উপস্থিত থাকি কিন্তু কখনোই বোধহয় মেন্টালি তাদের সংসার যজ্ঞের মধ্যে আমি খুব একটা থাকি না। আমার লিস্টের কাজগুলো করে দিয়ে আমি যে কোথায় সরে পড়ি তারাও ভালো করে বলতে পারেন না, এবং তারপরেও তারা আমাকে সহ্য করেন, ভালোবাসেন, সহযোগিতা করেন, এর জন্য আবার কি বলবো, ধন্যবাদ দিয়ে ছোট করবো না কাউকে, এই আর কি। ফ্যাশন ডিজাইনিং নিয়ে যখন পড়তে শুরু করেছিলাম, আসলে ফ্যাশন ডিজাইনিং এ যা প্রোডাকশন আমরা শিখেছিলাম, আমরা বলতাম গার্মেন্ট কনস্ট্রাকশন, বিভিন্ন রকম ফিনিশিং, বিভিন্ন ভাবে জিনিসকে এমবেলিশমেন্টস লাগানো, কিভাবে স্টিচ করা,
তার আদব কায়দা সব ছিল আলাদা। কারণ তখন যদিও সময়টা ছিল 2009-10-এর সময়, সেই সময়কার স্টাইলের আইডিয়া, সে সময় ফ্যাশনের আইডিয়া আর এখনকার ট্রেন্ড সব আলাদা, কিন্তু তবুও বেসিক কথাটা কোথাও এক রয়ে গেছে। যে তখনও ছিল যে একটা ভীষণ রকম একটা মানে ঝাঁ চকচকে প্রেজেন্টেশন হতে হবে, এবং এখনো ব্যাপারটা অনেকটা তাই রয়ে গেছে। তখন অবশ্য একেবারে তৃণমূল স্তরে রাস্তায় ঘাটে সব জায়গায় এই ঝাঁ চকচকে প্রেজেন্টেশনটা নেমে আসেনি, কিন্তু এবার সেই যে ঝাঁ চকচকে ব্যাপার স্যাপার আজকাল নেমে এসেছে মনে করুন একেবারে রাস্তায় ঘাটে, আমাদের বলতে পারেন আমাদের অন্দরে। তার একটা পরিষ্কার কারণ যে বাজার কিন্তু সত্যি কথা বলতে গেলে কি এখন আমাদের একদম বেডরুমে, শোবার ঘরে চলে এসেছে। তো সেই জন্য আপনি এখন দেখবেন যে অটোতে, রাস্তায় ঘাটে, পাবলিক ট্রান্সপোর্টেও মেয়েরা যে ধরনের জামা কাপড় পরছেন সেগুলো 2009-10 ব্যাক দেন সবাই পার্টি ওয়্যার হিসেবেই ভাবতেন, বা সেরকম জায়গায় গেলেই মানুষজন পড়তে পছন্দ করতেন। কিন্তু এখন সময়ের সাথে সাথে ধারণাটা বদলে গেছে। কিন্তু আমি যা নিয়ে কাজ করেছি, আমি যদিও গার্মেন্ট কনস্ট্রাকশনের কথা বললাম, ফ্যাশন ডিজাইনিং এর কথা বললাম, আমি কিন্তু সেই কেজো জায়গাটাকেই ধরে রেখেছি। কারণ আমার মনে হয়েছে যে জামা কাপড় আমার পার্সোনালিটির মতোই, যে ভীষণ ইউটিলিটেরিয়ান অ্যাঙ্গেলটা আমি ধরার চেষ্টা করি। যে জামা কাপড় যেমন উদযাপনের একটা বিষয়, যখন কোথাও যাচ্ছেন একটা ভালো কিছু পরে আপনি একটা উদযাপনে সামিল হচ্ছেন, তেমন জামা কাপড় কাজের জায়গাতে আরাম পাওয়ারও বিষয়। এবং এই আরামটা আপনাকে এত বিশেষত এই যে যেখানে 10 মাস প্রায় প্রচন্ড গরম চলছে, বর্ষা পড়লেও যেখানে আমরা ঘেমে অস্থির হয়ে উঠছি, সেখানে একটা ব্রিদেবল কটনের একটা ভীষণ প্রয়োজন আছে। আপনি যদি বিভিন্ন ধরনের স্কিন প্রবলেমে ভোগেন, যেখানে আপনার ঘামের র্যাশের অ্যালার্জি রয়েছে, ঘামের থেকে কোনো রকম সমস্যা রয়েছে, আপনি নির্দ্বিধায় আপনি আসতে পারেন এবং সুতির জামা কাপড় কিছুদিন ব্যবহার করে দেখুন, আপনি এটার প্রেমে পড়তে বাধ্য হবেন। এবং একটা সময় হয় যখন আমরা পরিষ্কারভাবে, যারা আমরা সুতির জামা কাপড় রেগুলার পরি, আমরা বুঝতে পারি যে একটু মিক্স জামা কাপড় পরলেই তাতে হিট ট্র্যাপ হয়, আমরা পরিষ্কার বুঝতে পারি। এবং যা গরম আপনার সাধারণভাবে মানে লাগতো না, সে গরমটা কিন্তু আপনার ওই ধরনের সিনথেটিক জামা কাপড় পরে বেশি লাগছে। আমি জানি না আমি মানুষের সহ্য করার ক্ষমতাটাকে কমিয়ে দিচ্ছি না বাড়িয়ে দিচ্ছি, তাতে লাভ কি হচ্ছে, কিন্তু যতটুকু সময় আপনি বয়ামের কিছু পড়ছেন তাতে আপনি ভালো থাকছেন। আমার মনে হয় ওই ভালো থাকাটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ, এবং সেটা আমাদের পকেটের আয়ত্তের মধ্যে। যে আমরা যা রেডিমেড বিক্রি করি তাতে সাধারণভাবে সব রকম সাইজ অ্যাভেলেবল থাকে, তবে আমরা মোটামুটি 44 এবং 46 এই দুটো সাইজই বিক্রি করি। তবে কেউ যদি বলেন যে তার কোনো ক্লায়েন্ট যিনি থাকেন তার সাইজ অনুযায়ী, সেগুলোকে কিন্তু আমরা অল্টার করে দিই। এবার আমাদের সমস্ত জিনিসপত্রই অল্টারেবল, কোনো অসুবিধা হয় না। আর আরেকটা হচ্ছে, কাজটা এইভাবে করি যে আমরা আমাদের এখানকার রেডিমেড স্টকের জন্য আমরা কিছু ডিজাইন সিলেক্ট করি, এবং সেই ডিজাইনগুলো কাটিং হয় এবং কাটিং এর পর সেগুলো স্টিচিং এ চলে যায়। কোনো ছোট ছোট প্যাটার্ন গুলোতে যদি আমরা মনে করি যে কোনো এমব্রয়ডারি করব, বা কোনো অ্যাপ্লিক ব্যবহার করব, বা অন্য কোনো ভাবে সেটাকে সাজাবো, তাহলে অ্যাকর্ডিং টু দ্য ডিজাইন এবং প্ল্যান আমরা সেগুলোকে করে থাকি। মোটামুটি 3 জন আমার সঙ্গে 3 জন প্রত্যেক দিন কাজ করে, সপ্তাহের প্রত্যেক দিন আমরা একসঙ্গে থাকি। এছাড়াও বাইরে থেকে 2 জন কাজ করছে, এবং এই খুব শিগগিরই তারা, বেশি দিন হয়নি যে তারা আমাকে জয়েন করেছে, তার কারণ কাজের চাপ। এবং সেই কাজের চাপে তারা এখানে হয়তো প্রত্যেক দিন উপস্থিত থাকে না, কিন্তু তারা বেশ অনেকটা কাজ জমলে তারা নিয়ে যায় এবং নিজেদের জায়গাতে কাজ করে এবং সময় মতো কাজ জমা করে দিয়ে যায়। যারা আমাদের ক্লায়েন্টস, এবং তার মধ্যে কেউ কেউ রয়েছেন যারা একেবারে সেই 2013-14 সাল থেকে একসঙ্গে রয়ে গেছেন, এবং কিছুদিন পরপরই যারা খোঁজ খবর নেন, যারা আসেন এবং কিছু না কিছু সারা বছর বানাতে থাকেন এবং ব্যবহার করেন, ছবি পাঠান, এবং একটা অদ্ভুত মজা, ভালো লাগার একটা সম্পর্কের মধ্যে আমরা জড়িয়ে থাকি। তারা মোটামুটি ভাবে সবাই দুর্গাপুরের। কেউ কেউ বাইরে থেকেও আছেন, বাইরে থেকে হয়তো আমি পাঠাইনি এমন নয়, আমি কুরিয়ারে পাঠিয়েছি। এবং এটা খুব মজার বিষয়, যেমন অনেকে রয়েছেন যাদের মেয়েরা এখন বিদেশে রয়েছে, তারাও যখন দুর্গাপুরে একবার আসে, হয়তো ডিসেম্বরে আসে, খুব ভালো লাগে যে তারাও কখনো কখনো যে অপালাদির কাছে একবার আসবো এরকম একটা প্ল্যান বানিয়ে আসে, এবং কখনো কখনো তাদের সঙ্গে দেখা হয়ে যায়, এবং অনেক কিছু কাজের মাঝখানেও তারা কোথাও না কোথাও কখনো না কখনো আমাকে মনে রাখে। হাতে যে শাড়িটি আমার রয়েছে, সেই শাড়িটি হচ্ছে উডুপি কটন, এবং কর্ণাটকের এই শাড়িটি, এটি জিআই ট্যাগড আইটেম কর্ণাটকের, এবং
অত্যন্ত সুন্দর একটি পাতলা সুতি, এই যেরকম দেখতে পাচ্ছেন, খুব সিম্পল সাজগোজ যারা ভালোবাসেন এবং আরামদায়ক থাকতে জিনিসপত্র পরতে যারা পছন্দ করেন, এই ধরনের শাড়িকে পরতে পারেন। এবং এর সঙ্গে বিভিন্ন রকম এমব্রয়ডার্ড ব্লাউজকে একটুখানি মিলিয়ে মিশিয়ে পরলে কিন্তু সাজটা খুব সুন্দর হতে পারে। হাতে রয়েছে কটন পোচামপল্লি। আপনারা নিশ্চয়ই এখন ই কমার্সে প্রচুর মানুষকে বিক্রি করতে দেখছেন, কিছু আমিও বিক্রি করে থেকে থাকি। এই ধরনের কটন পোচামপল্লি আমার কাছে ব্লাউজ পিস সমেত রয়েছে। এই ধরনের শাড়িও আপনি আমার কাছে আপনারা পাবেন। শুনলেন তো বয়ামির গল্প। আর ছোট্ট থেকে এতটা পথ চলা বয়ামি তার নিজের সম্ভারে শহরবাসীর কাছে ভীষণই পরিচিত এবং খুব কাছের প্রোডাক্ট। আজ আমরা অপালার কাছে এসেছিলাম, শুনলাম অপালার গল্প। আবার আমরা ফিরবো অন্য কারো গল্প নিয়ে। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, আমাদের দেখবেন, জানাবেন, কোনো মতামত থাকলে অবশ্যই বলবেন। আজ এই পর্যন্তই।